আজকের গল্প অহংকারী গাছ। এই গল্পটা সুন্দরবনের একটি অহংকারী গাছের। বনের মাঝখানে বয়ে চলা শান্ত নদী, নদীর পাড়ে থাকা ছোট ছোট ঘাস আর আকাশের দিকে অহংকারে হাত ছড়িয়ে দাঁড়িয়ে একটি বড় আম গাছ। সেই আম গাছের চারপাশের গাছগুলো তার চেয়ে অনেক ছোট এবং কাঁটাযুক্ত ছিল। সেই আম গাছে সুন্দর সুন্দর পাতা আর ডালপালা ছিল, আর ছিল ফল। তার রূপ নিয়ে খুব গর্ব ছিল। ওদিকে সেই নদীর ধারে পথ দিয়ে যাওয়া আসা করা মানুষেরা তেষ্টা পেলে নদীর জল খেত। লোকেরা বসে বিশ্রাম করতে পারে জন্মানো নরম ঘাসের ওপর। এত কিছুর পরেও নদী বা ঘাসের নিজেদের উপর কোনো গর্ব ছিল না। এদিকে আম গাছটা নিজের জন্য খুব অহংকার ছিল এবং সব সময় গর্বিত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকত। ধীরে ধীরে তার অহংকার এতটাই বেড়ে গেল যে সে নিজের সামনে কাউকে কিচ্ছু মনে করত না। যখনই তার উপর কোনো পাখি বসতে আসতো বা কোনো প্রাণী তার নিচে বিশ্রাম করতে আসতো, তখনই সে তাদের সেখান থেকে তাড়িয়ে দিত। প্রায় নিজের অভিমানে সে তার চারপাশের নদী, ঘাস এবং গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করতে থাকে। এই পৃথিবীতে ছোট ছোট ঘাস আর এই কাঁটাওয়ালা গাছ আর এই শান্ত বয়ে চলা নদী থাকা না থাকা সমান। আর আমায় দেখো, কত বড় ডাল, কত সুন্দর পাতা, আর আমি এদের সবার চেয়ে কত বড়। হা 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 হা। কয়েকটা দিন কেটে গেল, আর একদিন প্রচণ্ড ঝড় এলো। প্রবল বাতাসের সাথে সারা বনে বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল। ঝড় থেমে গেলে কিছুক্ষণ পর নদীর জল শান্ত হলো। সবুজ ঘাস আবার দুলতে শুরু করলো হাওয়ায়। কিন্তু সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। যে আম গাছটা নিজেকে নিয়ে খুব গর্বিত ছিল, সেটা মাটিতে শিকড় থেকে উপড়ে পড়েছিল। এই দৃশ্য দেখে পাশ দিয়ে যাওয়া দুই যাত্রী একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করলো। ভাই, একটা কথা বলুন, আমরা যখনই এখান দিয়ে যেতাম এই আম গাছটা গর্ব করে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আজ ঝড়ের কবলে পড়ে মাটি থেকে উপড়ে গেছে। কিন্তু এই ছোট ঘাসের সেই তুলনায় তা কিছুই হয়নি। এর কারণ কি হতে পারে? মোহন ভাই, ঝড় দেখে ঘাস নম্রভাবে মাথা নত করে, কিন্তু এই আম গাছটি গর্বিত। সে তার অহংকার নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল। আর দেখুন, ঝড় তার অহংকার ভেঙে দিয়েছে, শিকড় সহ মাটি থেকে উপড়ে ফেলে দিয়েছে, একে একদম মাটিতে মিশিয়ে দিল। ভাই, এই জন্যই বলা হয়, নিজের ক্ষমতার অহংকার করে সেও একদিন এই গাছের মতো ভেঙে পড়ে। তাই প্রকৃতিও মানুষকে একই বার্তা দেয়, টিকে থাকতে গেলে ঝুঁকে থাকতেও শিখতে হয়। আজকের গল্প ভুতুড়ে গুহা। রিটায়ারমেন্টের পর ধরমবীর কাকা সিদ্ধান্ত নিলেন যে এবার থেকে তিনি নিজের সারা জীবনের উপার্জন দিয়ে বাকি জীবনটা আনন্দ ফুর্তি করে কাটাবেন। একদিন ধরমবীর কাকা ভাবলেন, আরে সারা জীবন অনেক উপার্জন তো করলাম, এবারে কিছু মজা করা যাক। চল, আজকে না হয় জঙ্গলে গিয়ে পার্টি করা যাক। জঙ্গলের মাঝখানে গিয়ে নদীর ধারে বসে ম্যাগি বানাবো আর পার্টি করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারাও আজ আমার সাথেই থাকুন। আজকের গল্পে আমরা যাব জঙ্গলে পার্টি করতে। আর যদি আজকের গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ধরমবীর কাকা নিজের সব জিনিসপত্র নিয়ে জঙ্গলের দিকে চললেন। চলতে চলতে তিনি জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে গেলেন। তখনই হঠাৎ ভীষণ ঝড় উঠল আর মুষলধারে বৃষ্টি নামলো। কাকা বুঝতেই পারেননি এমনটা হতে চলেছে।
এবারে বৃষ্টি থেকে বাঁচতে তিনি এদিক ওদিক দেখতে লাগলেন। তখন কাকার নজর পড়ল গিয়ে একটা গুহার দিকে, আর ধরমবীর কাকা বৃষ্টিতে ভেজার থেকে বাঁচতে সেই গুহার ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে ঢুকে কাকার নজরে পড়ল সেখানে রাখা একটা বোতলের ওপর। বোতলটা দেখে কাকা ভীষণ খুশি হয়ে গেলেন আর ভাবতে লাগলেন, দেখেছো, যা হয় ভালোর জন্যই হয়। যদি বৃষ্টিটা না হতো তাহলে আমিও এই গুহার ভেতরে আসতাম না, নাই আমার চোখে এই বহু বছর পুরনো সোমরসের বোতলটা পড়তো। এবার তো আমি মজা করে এই গুহার ভেতর ম্যাগি বানাবো আর সোমরসের সাথে খাবো। একটু চেখে দেখি তো কেমন স্বাদ। এইসব ভেবে যেই কাকা ওই বোতলটার ঢাকনাটা খুললেন, তখনই গুহার ভেতর এক অদ্ভুত জোরালো আলো দেখা দিল। আর সেই আলোটা সরে যেতেই কাকা নিজের সামনে এক দৈত্যকে দেখলেন। দৈত্যটাকে দেখে কাকা ঘাবড়ে গিয়ে বললেন, আরে তুই কে, আর এখানেই বাইলি কি করে? হা 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 হা, আমার নাম শাকাল। আমি 900 বছর পুরনো এক দৈত্য। এক জাদুকর নিজের জাদু দিয়ে আমায় এই বোতলে বন্ধ করে রেখেছিল। আমি কয়েকশো বছর ক্ষুধার্ত তৃষ্ণার্ত বন্দি ছিলাম, কিন্তু কি সৌভাগ্য আমার, তোর জন্যই আজ আমি মুক্তি পেলাম। আর এবার তোকে খেয়ে আমার খিদে শান্ত করব। হা 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 হা। ধরমবীর কাকা ভাবতে লাগলেন, আরে আজকে তো আমি ফেঁসে গেলাম। এবার এই দৈত্যটা তো আমায় খেয়ে ফেলবে। আমি এবার কি করে নিজের প্রাণ বাঁচাই? ঠিক তক্ষুনি কাকার মাথায় এক বুদ্ধি এলো, আর কাকা বললেন, আচ্ছা মিথ্যুক কোথাকার, এত বড় মানুষ কি করে এই বোতলে ঢুকতে পারে? অন্তত মিথ্যে কথা আমায় বলিস না। আমায় খেতে চাস তো খেয়ে নে, আমি মানি না যে তুই এই বোতল থেকে বেরিয়েছিস। মিথ্যুক কোথাকার। এই বুড়ো, আগে তুই ভদ্রভাবে কথা বল। আমি 900 বছর পুরনো দৈত্য, আমায় তুই তুই করে কথা বলছিস? আরে তোরা মানুষেরা মিথ্যে কথা বলিস। আমরা উঁচু বংশের দৈত্য, বুঝলি, উঁচু বংশের। দ্বিতীয়বার আমায় মিথ্যুক বললেই তোকে আচ্ছা করে পেটাবো, বুঝলি? এই দেখ, এক্ষুনি আবার এই বোতলে ঢুকে দেখাচ্ছি তোকে। তারপর তাড়াহুড়ো করে দৈত্যটা নিজের রূপ ছোট করে বোতলের ভেতর ঢুকে যায়। যেই সে পুরোপুরি বোতলের ভেতর ঢুকে গেল, ধর্মবীর কাকা ভালো সুযোগ দেখে বোতলের ঢাকনাটা বন্ধ করে দিলেন আর বললেন, হা, আরে বাছা, খাওয়ার আগে আমার পুরো নামটা তো জিজ্ঞেস করতিস। আমি কে? আমার নাম ধরমবীর কাকা। তুই হতে পারিস শাকাল, কিন্তু আমিও হলাম মহাদেবের ভক্ত। তারপর কাকা সেই বোতলটা সেখানেই রেখে নিজের বাড়ির দিকে চলতে শুরু করলেন, আর যেতে যেতে বললেন, আরে ভাই, তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছিলাম। দেখো, এই দৈত্যটা আজকে আমাকেই খেয়ে ফেলতো। চলো এবার চটপট সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করতে তো একদমই ভুলবে না। আজকের গল্প চমৎকারী চাকর। মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন আমাদের সবার ফেভারিট ধর্মবীর কাকা। একদিন ধর্মবীর কাকা মাছ ধরতে নদীতে গেলেন আর নিজের ছিপ ফেললেন। তারপর বসে বসে কোনো মাছ আটকানোর অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তার থালা ছিপটা একটু নড়ে উঠল। আরে বাহ, আজকে তো আস্তে আস্তেই মাছ আটকে গেল। ছিপটা নড়া দেখে মনে হচ্ছে বেশ বড়ই কোনো মাছ আটকেছে। তারপর কাকা যেমন তেমন করে সেই মাছটাকে টেনে তুললেন, কিন্তু মাছটা জল থেকে বাইরে আসতেই একটা জোরালো আলোর সাথে বিদ্যুৎ চমকালো। আর দেখতে দেখতে সেই মাছটা বড় একটা দৈত্যে বদলে গেল। আরে এটা আবার কি? কতবার যখন জঙ্গলে গেছিলাম তখন বোতল থেকে দৈত্য বেরিয়েছিল। আরে তোমরা দেখেছো তো? এখনো দেখে না থাকলে অবশ্যই দেখো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। কিন্তু এবার এই মুশকিল থেকে বেরোই কিভাবে? আজকে তো মাছটা দৈত্যই হয়ে গেল। আমার ভাগ্যটাই খারাপ। কি
কিছু না কিছু একটা অশুভ হয় প্রত্যেকবার। আরে ভাই, কে তুমি? আমার কাছে কি চাও? আমি না জিজ্ঞেস করলে কি বলবি না? সেই কখন থেকে নড়েই যাচ্ছ। আমার নাম টিলু, আর আমি একটা অভিশাপ পেয়েছিলাম। যতক্ষণ জলে থাকবো আমি মাছ রূপে থাকবো, আর বাইরে আসতেই আমি আবার আমার আসল রূপ ফিরে পাবো। আর দেখো, আজ তোমার মাছ খাওয়ার ইচ্ছেটা আমার মতো একটা কুমিরকে মুক্ত করে দিল। আরে ভাই, ভুল হয়ে গেছে, তুমি আবার জলে ফিরে যাও। মাছ খাওয়া গেল জলে, আমি আজ থেকে মাছই খাওয়া ছেড়ে দেব। আরে ভয় পেও না, পুরো কথাটা তো শোনো। এখন তোমার আমি গোলাম, তুমি হুকুম করো, যা বলবে তাই করব। কিন্তু একটা কথা, আমায় কোনো কাজ না দিলে আমি সেইখানেই তোমায় গিলে ফেলবো। কাকা মনে মনে ভাবলেন, গিলে ফেলবে? এমনি এমনি কি করে গিলে ফেলবে? আমি কি স্যান্ডউইচ নাকি? একদিকে বলছে গোলাম, আর অন্যদিকে বলছি কাজ না দিলে গিলে ফেলবে। এ ভগবান, কিছু একটা আইডিয়া তো দাও, এই আপদ থেকে বাঁচি কি করে? কিছুক্ষণ ভাবার পর কাকা বললেন, আচ্ছা তাহলে এই কথা, কাজ না দিয়ে তুমি আমায় গিলে ফেলবে, তাই তো? তাহলে তুমি একটা ভালো দৈত্য। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। চলো আমার সাথে বাড়ি চলো, তারপর আমি তোমায় কাজ দিচ্ছি। তারপর কাকা ওই দৈত্যটাকে নিজের সাথে বাড়িতে নিয়ে গেলেন। আরে টিলু, আমায় মজাদার ম্যাগি বানিয়ে খাওয়া তাহলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মালিক। আবরা কাডাবরা, গিলি গিলি ছু। গরম গরম ম্যাগি দেখে কাকা তো বেজায় খুশি হলেন। এখন কাকা সেই দৈত্যটাকে দিয়ে কখনো মোমো বানিয়ে নিতেন, আবার কখনো দেওয়ালের ঝুল ঝাড়িয়ে নিতেন। তারপর কাকা সেই দৈত্যটাকে দিয়ে নানান রকমের কাজ করিয়ে নিতে লাগলেন। কাকার জীবন দারুণ কাটছিল, আরাম হি আরাম। কাকা যা বলতেন সেই দৈত্যটা ফটাফট সেগুলো করে দিত। কিছুদিন পরে একটা সময় কাকার কাছে দৈত্যকে দেওয়ার মতো কোনো কাজ আর বাকি থাকলো না। মালিক, হুকুম করো, কি করতে হবে, না হলে তোমায় গিলে ফেলবো। তখন কাকার দারুণ চিন্তা শুরু হয়ে গেল, আর কাকা মনে মনে ভাবতে লাগলেন, হে ভগবান, কি ঝামেলায় পড়লাম এবার। আমি তো সমস্ত কাজ করিয়ে নিয়েছি এই টিলুকে দিয়ে, এবার তো আমার কাছে কোনো কাজই বাকি নেই। একে তো কাজ না দিলে আমায় খেয়ে ফেলবে। বলো মালিক, কি করতে হবে, তাড়াতাড়ি বলো, না হলে জানোই তো। তারপর আবার ভাবতে ভাবতে কাকার মাথায় এক বুদ্ধি এলো। কাকা বললেন, আচ্ছা তোমার কাজ চাই তো, ঠিক আছে, বাড়ির বাইরে চলো, দিচ্ছি কাজ। একটা কাজ করো, আমার জন্য একটা লম্বা খাম্বা বানাও। তারপর কাকার আদেশ মতো দৈত্যটা একটা বিশাল খাম্বা বানালো। এই যে মালিক, বানিয়ে দিয়েছি, এবার বলো আর কি করতে হবে। আরে বাহ, তুমি তো দারুণ ফাস্ট। ঠিক আছে, এবারে একটা কাজ কর, এই খাম্বায় ওঠো আর নিচে নামো, যতক্ষণ না বলছি এটাই করতে থাকো। তারপর কাকার আদেশ পেয়েই দৈত্যটা কাজে লেগে গেল। লেগে থাক চাঁদু, এবারে টেরটি পাবে ধর্মবীর কাকা কি জিনিস। তারপর দৈত্যটাকে কাজ করতে দেখে কাকা কিছুটা চিন্তামুক্ত হলেন, কারণ তিনি দৈত্যটাকে যা কাজ দিয়েছিলেন সেটা কোনোদিন শেষ হবার নয়। কটা দিন কেটে গেল, আর একদিন যেই কাকা ওই খাম্বাটার কাছে গেলেন, দৈত্যটা হাত জোড় করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আরে কাকা, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো। এই কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, প্লিজ আমায় ছেড়ে দাও। এবার টেরটি পেলে চাঁদু? আরে পাঙ্গা নেওয়ার আগে দেখেই নিবি তো কার সাথে পাঙ্গা নিচ্ছিস। চল, তোকে মাফ করলাম, কিন্তু আজকের পর থেকে এখানে যেন দেখতে না পাই তোকে, তাহলে পিটিয়ে বৃন্দাবন সোজা। তারপর দৈত্যটা নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালালো। দেখলে তো কাকার সাথে পাঙ্গা নেওয়া কতটা ভারী পড়লো দৈত্যটার।
সমস্ত মুশকিলের কোনো না কোনো সমাধান নিশ্চয়ই আছে। আমাদের নিজের বুদ্ধি দিয়ে এর সঠিক উপয়োগ করতে হবে। কাকার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যেন। আমার আগের দৈত্যের গল্পটা দেখতে ভুলবে না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের গল্প ছাইয়ের দড়ি। এই গল্পটা শহর থেকে দূরে জঙ্গলের পাশে এক গ্রাম, রামপুরের। জঙ্গলের পাশে হওয়ায় রামপুর গ্রামটা খুব সুন্দর আর সবুজ ছিল। সেই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর কাকা। কাকা ছিলেন দারুণ বুদ্ধিমান আর সৎ মনের মানুষ। একদিন মোড়ল মশাই সভা করছিলেন। মোড়ল মশাই, আমাদের গ্রামের সকল সুখ সুবিধা আছে, কিন্তু গ্রামে কোনো হাসপাতাল নেই। মানুষজন অসুস্থ হলে সেই শহরে নিয়ে যেতে হয়। আমাদের গ্রামে যদি একটা হাসপাতাল হয়ে যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ রামলাল, তুমি ঠিকই বলেছ। আমি আজকেই কালেক্টর সাহেবকে একটা চিঠি লিখে দিচ্ছি। আশা করি তিনি আমাদের এই সমস্যার প্রতি নিশ্চয়ই খেয়াল করবেন। আর বলো, কারোর কিছু সমস্যা আছে? আর একটা কথা মোড়ল মশাই, আমি গত কয়েক মাস ধরে খেয়াল করেছি আমাদের গ্রামের ছেলেদের কি জানি কি হয়েছে। তারা একলা গ্রাম ছেড়ে শহরে টাকা কামাতে তো যায়, কিন্তু কোনোদিন ফিরে আসে না। কি এমন আছে শহরে যে নিজের বড় মা বাপের কাছে ফিরে আসার কথা মনে পড়ে না? আরে রামলাল, শহরের দুনিয়া আমাদের এই গ্রামের জীবন থেকে অনেক আলাদা। গ্রামের ছেলেরা সেখানে গিয়ে এতটাই হারিয়ে যায় যে গ্রামে ফেরার কথা ভুলেই যায়। কিরে সোনু, তুই এরকম করবি না তো? না না কাকা মশাই, আমি আমার মা বাবাকে ছেড়ে যাব না। আমি এখানেই গ্রামে থেকে গ্রামের উন্নতি করব। এই হলো কথার কথা। চলো ভাইয়েরা, আজকের সবাই এখানেই শেষ করা যাক। সোনু রামলালের ছেলে, মা বাবার একমাত্র সন্তান। একদিন সোনু রামলালকে বলল, বাবা, আমি যখনই বই পড়তে বসি আমার মাথায় খুব যন্ত্রণা হয়। হয়তো তোর চোখটা কমজোর হয়ে গেছে। চিন্তা করিস না, আমরা আজকেই শহরে গিয়ে তোর চোখের চিকিৎসা করিয়ে নেব। তারপর রামলাল তার ছেলে সোনুকে নিয়ে পায়ে হেঁটে শহরে বাস ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আসলে রামপুরবাসীদের শহরে যেতে হলে জঙ্গলের রাস্তা দিয়ে পায়ে হেঁটে গ্রামের থেকে দূরে মেইন রোডের রাস্তায় যেতে হতো। মেইন রাস্তা থেকে শহরে যাওয়ার জন্য বাস পাওয়া যেত। রামলাল আর সোনু যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনে রামলাল যেই এদিক ওদিক দেখতে লাগলো, তার নজরে পড়ল রাস্তার পাশে একটা গুহা। বাবা, আওয়াজটা তো ওই গুহার ভেতর থেকে আসছে মনে হয়। হ্যাঁ, আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে। চল তো দেখি কার বাচ্চা। রামলাল আর সোনু গুহার ভেতরে ঢুকলো, আর সেখানকার দৃশ্য দেখে দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল। বাবা, এই এতগুলো কঙ্কাল আর হাড়গোড় কার এখানে? বাবা, এই গুহা নিশ্চয়ই কোনো জঙ্গলি জানোয়ারের। আর বাচ্চাটা কোথায়? বাচ্চাটার আওয়াজটা কেমন গায়েবই হয়ে গেছে। আর তক্ষুনি গুহার ভেতরে একটা উজ্জ্বল আলো দেখা গেল। আরে কোন বাচ্চা খুঁজছিস তোরা? আমি তো সেই কান্না করা বাচ্চা। আমার জালে আজ তোরাও ফেসে গেলি। আর এই হাড়গোড় গুলো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা লোকেদের, কেন চিনতে পারছিস না নিজের গ্রামের লোকেদের, যারা শহরে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যায়? আর এবার কিছুক্ষণের মধ্যে তোদের হাড়গোড়ও এতে মিশে যাবে। আরে এরকম করো না, দয়া করে। এভাবে মানুষদের মারছো কেন তুমি? প্লিজ আমাদের যেতে দাও। আরে ভাই, আমি এতটা খারাপ নই। আমি তো শুধু একটা ধাঁধা জিজ্ঞেস করব, তোরা সঠিক উত্তর দিয়ে দিলে আমি তোদের ছেড়ে দেব। হায় হায়, এই বেচারাগুলো যদি ঠিক ঠিক উত্তরটা দিয়ে দিত তাহলে আজকে এরাও বেঁচে থাকতো।
কি তোমার ধাঁধা? আজকেই সন্ধে হওয়ার আগে তুই আমাকে একটা ছাইয়ের দড়ি বানিয়ে এনে দে, আমি তোর ছেলেকে ছেড়ে দেব। আর যদি না আনতে পারিস তো একেও ওই হাড়গোড়ের ঢেরের মধ্যে মিশিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আমার ছেলেকে কিছু করো না, আমি এক্ষুনি বানিয়ে এনে দিচ্ছি একটা ছাইয়ের দড়ি। এটা বলে রামলাল তাড়াহুড়ো করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আরে তোর বাপটা কেমন রে, বিনা চিন্তা ভাবনা করে তোকে এখানে ফাঁসিয়ে ছেড়ে চলে গেল। ছাইয়ের দড়ি যদি সত্যি বানানো যেত এরাও বানিয়ে আনতো নয় কি? খিদেটা জব্বর লেগেছে, কিন্তু তোর বাপকে কথা দিয়েছি সন্ধ্যের আগে তোকে খাবো না। রামলাল বাড়ি পৌঁছে খুব চেষ্টা করলো, কিন্তু ছাইয়ের দড়ি বানাতে পারলো না। হাঁপিয়ে গিয়ে বসে পড়ল। তক্ষুনি তার মাথায় এলো মোড়ল মশাই একমাত্র যিনি এই আপদ থেকে তাকে বের করতে পারবেন। সঙ্গে সঙ্গে সে মোড়ল মশাইয়ের বাড়িতে গেল আর তাকে সমস্তটা খুলে বলল। তুমি চিন্তা করো না, আমরা সোনুকে ভালোভাবে বাড়ি ফিরিয়ে আনবো। তুমি শুধু একটা দড়ি আর একটা প্লেট নিয়ে চলো সাথে। তারপর রামলাল তাড়াতাড়ি বাড়ি গিয়ে সব জিনিস নিয়ে মোড়ল মশাইয়ের সাথে সেই গুহার দিকে চলল। গুহার কাছে পৌঁছে মোড়ল মশাই রামলালের থেকে প্লেটটা নিয়ে দড়িটা ওর উপর রাখলেন এবং নিজের লাইটার দিয়ে তাতে আগুন লাগিয়ে দিলেন। আগুনে দড়িটা পুড়ে গেল আর পড়ে থাকলো শুধু দড়ির আকারের ছাই। এই নাও তোমার ছাইয়ের দড়ি। আরে কাকা, আপনি এখানে? এটা তো একমাত্র আপনিই করতে পারেন। আগেও আপনি দুবার আমায় শিক্ষা দিয়েছেন। কাকা, আপনার বুদ্ধির সাথে তো আগে থেকে পরিচিত। আমায় ক্ষমা করে দিন কাকা, আমি আজকের পর থেকে এই গ্রামের আশেপাশেও দেখা দেব না। তারপর দৈত্যটা সেখান থেকে চলে গেল। কাকা মশাই, আপনি এটা করলেন কিভাবে? আমায়ও শিখিয়ে দিন। এরকম বড় বড় মুশকিলের সমাধান এত সহজে কিভাবে করে ফেলেন? আরে সোনু, যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আগের সবগুলো গল্প দেখতে, তাহলে তুমিও এটা করতে পারতে। এখন বাড়ি ফিরে আমার সমস্ত ভিডিওগুলো পুরো দেখবে। তুমি অনেক জ্ঞানের কথা জানতে পারবে আর শিখতেও পারবে।